কে শুভেন্দু অধিকারী? जो हमारे साथ हम उनका साथ। और हमरा मेदिनीपुर लोग বর্তমানে মানুষ কোনটা সত্যি বলে কোনটা মিথ্যে বলে আপনি ধরতেই পারবেন না। এমনভাবে কথাগুলো তারা বলে। এই যেমন ধরুন, সবচেয়ে বড় মিথ্যে কথা হচ্ছে আমি তোমাকে বুঝতে পারি কথাটা। আসলে পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা নিজেদের না বুঝে অন্যকে বোঝানোর চেষ্টা করে। এই যেমন ধরুন আমাদের এই দিদি গতকাল রবীন্দ্র জয়ন্তী উৎসবে নিজের বাড়িতে দাঁড়িয়ে নিজের বাড়ির প্রাঙ্গণে যে অনুষ্ঠানটি করলেন সেখানে এক গাদা মিথ্যে কথা বলেই চল। নমস্কার, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। দিদি যে গতকাল বক্তৃতাটা করেছে নিজের কিছু সাঙ্গপাঙ্গদের নিয়ে, সেই বক্তৃতাটা আমি আপনাদেরকে শোনাবো। 1 ঘন্টার ওপর প্রোগ্রাম, অতটা তো শোনানো যাবে না, টুকরো টুকরো করে শোনাবো কতটা তিনি মিথ্যে কথা বলেছেন। আপনারা প্রথমে ছোট্ট করে এই ভিডিওটা একটু দেখুন। আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তীতে প্রথমে আমি অনুরোধ করছি আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে কবিগুরু মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে, তারপরে দু একটা কথা বলা। আমি আপনাদের সকলকে আজকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের চলার পথের পাথেয়, আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের দর্শন, আমাদের সংস্কৃতি, আমাদের সম্প্রীতি, তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবার জন্যই আমাদের এই প্রোগ্রাম। দেশ বাঁচাও গণতান্ত্রিক মঞ্চ 3টি জায়গায় পারমিশন চেয়েছিল এই প্রোগ্রাম করার জন্য। একটা হচ্ছে কালীঘাট মোড়, একটা মুক্তদল, আর একটা কোথায় দোলা, ফায়ার স্টেশনের অপোজিটে। কিন্তু তাদের পারমিশন দেওয়া হয়নি। তখন আমি ভাবলাম, ছোট্টবেলা থেকে আমাদের হাতে খড়ি যখন থেকে হয়েছে তখন থেকে রবীন্দ্র নজরুল এইসব জয়ন্তী, গান্ধীজি বলুন, নেতাজি বলুন, ভগৎ সিং বলুন, আমরা পালন করে আসি। তো আজকে এমন কি ঘটলো যে রবীন্দ্র জয়ন্তী পালন করার পারমিশনও নেই। তখন আমি ভাবলাম যে পুলিশের কাছে নাকি গেছিলেন রবীন্দ্র জয়ন্তী পালন করবেন রাস্তায় 3টে জায়গায়, পুলিশ নাকি অনুমতি দেয়নি। আমরা তো সকলেই গতকাল বহু জায়গায় রাস্তায় রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। আপনি কীরকম টাইপের রবীন্দ্র জয়ন্তী পালন করতে চাইছেন? বড় করে মঞ্চ করে সেখানে নানান রকম শিল্পীদেরকে নিয়ে এসে রবীন্দ্র জয়ন্তী পালন করবেন? আপনি ছোট্ট করে করতে পারতেন পাড়ার মোড়ে মোড়ে। আপনি কি ভাবছেন যে আপনি এখনও মুখ্যমন্ত্রী আছেন, যে মঞ্চে মাথা ও মাথা ঘুরে বেড়াবেন, শিল্পীদেরকে ডাকবেন, তারা রবীন্দ্র জয়ন্তী করবে? ডাহা মিথ্যা কথা। আপনি জানেন, আপনি অনুমতি চাইলে পুলিশকে লিখিত চিঠি দিতেন, আর সেই চিঠি আজকে যখন এই অনুষ্ঠান করছেন সেখানে তুলে দেখাতেন। আপনাকে আমরা চিনি, আপনি সুযোগের সদ্ব্যবহার সবসময় করে এসছেন, করতেন। যদি দিতেন তাহলে সেই চিঠি দেখাতেন। সুতরাং মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। তারপরে দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা শুনুন দিদি আরও কী কী বলছে। আমরা প্রথম থেকেই বলেছি আমাদের নীতির লড়াই, নৈতিকতার লড়াই আজ থেকে শুরু হবে। সন্ত্রাসের বিরুদ্ধে
ভোটে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। আমি আগেও অনেকবার বলেছি, আজকে আমি রবি ঠাকুরের জন্মদিনে এসব অশুভ কথা বলতে চাই না। আমাদের শুভ শক্তির উদয় হোক এবং মানুষের মঙ্গল হোক। আমরা সবার মঙ্গল কামনা করে কথা নিশ্চয়ই বলবো। বিশ্বকবি আমাদের ভালোবাসার কথা শিখিয়েছেন, প্রেমের কথা শিখিয়েছেন। নমস্কার, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আমি আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মামাটি মানুষের ওপরে, আমাদের কর্মীদের ওপরে লাগামহীন বলগাহীন সন্ত্রাস চলছে। এমনকি আমার বাড়িতে একটি মেয়ে থাকে, তপশিলি মেয়ে, তার বাড়িতে তার 92 বছরের বৃদ্ধা মাকেও সরিয়ে দিতে হয়েছে, কারণ বিজেপির উন্মত্ত তাণ্ডব বাহিনী সেখানে উপস্থিত হয়ে নতুন একটি গৃহবধূ এসছে, তাকে বলা হয়েছে তাকে নির্যাতন করা হবে। ভয়ে রাত 3টে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। অনেকের বাড়ির সামনেই হোলিগানিজম করছে, বেনো জল ঢুকে গেছে অনেক, যাদের না আছে তারা ড্রাঙ্ক অবস্থায়, এবং পুলিশ টোটাল সাইলেন্ট। আমি কিন্তু মনে রাখবেন 2011 জেতার পরে আমি কারোর ওপর কোনো অত্যাচার করতে দিইনি, এবং আমি নিজে তখনকার তদানীন্তন চিফ মিনিস্টার ছিলেন বুদ্ধদেব বাবু, আমার নিজের বুলেট প্রুফ কার্ডটা তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো শুনলেন বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন তার বাড়ির কাজের লোক, তার বাড়ি থেকে হুমকি দেওয়া হয়েছে। কোনো নববিবাহিত বধূকে ধর্ষণের হুমকি দিয়েছে, 90 বছরের এক বৃদ্ধ মহিলাকে হুমকি দেওয়া হয়েছে। নিচে এই ছবিটা আমি দিলাম, ভিডিওটা আছে, রক্তাক্ত ভিডিও, ইউটিউব আটকে দেবে বলে আমি শুধু স্টিল ছবিটা কিছুক্ষণের জন্য দিচ্ছি। এই ভদ্রমহিলার 2021-এর নির্বাচনের আগেই প্রহিত হয় এবং নির্বাচন চলাকালীনই মারা যায়। ইনিও 90 বছরের মহিলা, তৃণমূলের দুষ্কৃতী দ্বারা আক্রান্ত। কি না, তার ছেলে বিজেপি করত, মেয়ের এই ভদ্রমহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। বয়স্ক মহিলা আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়, কয়েকদিনের মধ্যে মারাও যায়। সে কথা আমরা ভুলিনি, সে দুঃখ, সে বেদনা এখন আমাদের মনে আছে। আপনার বাড়ির কাজের লোককে হুমকি দেবে কেন? সে কার ক্ষতি করেছে? আপনার একটা করে শিখণ্ডী এখন দরকার, যাত্রার নামে একটা বলে দিই, যাকে ধরা যাবে না বা যার কাছ থেকে কিছু শোনা যাবে না, বা সে সত্যি বললে ভয়ের চাপে মিথ্যা কথা বলছে। আপনি বলছেন যে 2011 সালে নির্বাচনে জেতার পর কোনো অত্যাচার করেননি, বুদ্ধবাবুকে বুলেট প্রুফ গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। এর থেকে বড় মিথ্যা কথা কিছু হয়? দর্শকবৃন্দরা, আপনারা নিচে দেখুন, আমি ছোট্ট করে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, এবিপি আনন্দ থেকে নেওয়া। সেখানে ঠিক কি ঘটেছিল 11 নির্বাচনের পর। আর এই মুহূর্তে পর্দায় আপনারা ছবি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট দেখতে পাচ্ছি সেই সব ঘটনা। দুর্গাপুর, দাঁতপুর, গোঘাট সহ বিভিন্ন জায়গায় সিপিএমের নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন। 2011-র 14ই মে থেকে 31শে জুলাই অবধি, সংখ্যাটা লক্ষ্য করুন, তারিখটা 2011-র 14ই মে থেকে 31শে জুলাই, 1.5 মাসে অন্তত 30 জন বামপন্থী নেতা কর্মী সমর্থক খুন হন। আহত হয়েছিলেন 2084 জন। আবার বলছি, খুন হন অন্তত 30 জন, আহত হয়েছিলেন 2084 জন। অনেক ক্ষেত্রে বিস্ময়কর অভিযোগ যেটা উঠেছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। হাজার হাজার বাম কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছিলেন। প্রায় শুনলেন, দেখলেন, এত বড় মৃত্যু হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে, ভাবছে লোকে সব ভুলে গেছে। বাড়িতে নিজের আয়নার সামনে দাঁড়ান দিদি, দেখুন নিজের দিকে তাকিয়ে কি করেছেন 15টা বছরে, কি করে এসছেন, বাংলাকে কি দিয়েছেন। আজকে বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে আপনাকে সরিয়ে দিয়েছে। ওই যে স্লোগান দিয়েছিলেন না 2021-এ, বাংলা নিজের মেয়েকেই চায়, 2026-এ বলে দিয়েছে বাংলা নিজের মেয়েকে চায় না। এরকম মেয়েকে চায় না, চায় নিশ্চয়ই, তো এরকম মেয়েকে বাংলার মানুষ চায় না। এরপরে কি বলেছে আবার একবার আপনারা শুনুন।
ওরা যেদিন থেকে জিতেছে সেই দিন রাত্রির থেকে আমাদের সব সিকিউরিটি উইথড্র করেছে। এমনকি গত পরশু দিন আমি অবাক হয়ে গেছি যখন দেখলাম আমার ফোন আসছে না, মেসেজ আসছে না, আর কেউ আমাকে ফোনও করছে না। তারপরে দেখলাম ইন্টারনেটটাই উইথড্র করে নিয়েছে। আরে আমাকে একটু 1 ঘন্টা আগে জানাতে পারতো। আমি তো চাই ওরা উইথড্র করুক, আমি ওদের দয়া নিতে চাই না, আমি কারো ক্ষমাভিক্ষে চাই না, আমি কারো সহানুভূতি চাই না। কারণ লড়াইটা আমরা জিতেছি, এটা মাথায় রাখবেন। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। দিল্লির অল ইন্ডিয়ার সব লিডাররা আমার সাথে যোগাযোগ করেছেন। আমি তাদের, সোনিয়াজি কথা বলেছেন, রাহুল গান্ধী কথা বলেছেন, খার্গেজি কথা বলেছেন, উদ্ধব ঠাকরে আমাদের মেসেজ পাঠিয়েছেন, তেজস্বী মেসেজ পাঠিয়েছেন, অখিলেশ নিজে এসে ঘুরে গেছেন। এছাড়াও হেমন্ত সোরেন থেকে শুরু করে কেউ বাকি নেই। কাজে আপনাদের, ইভেন অরবিন্দ বলেছে আমি নিজ জীবনে এত কষ্ট পাইনি যখন আমি নিজেও হেরেছি, এটা হারানো হয়েছে। আমি তাদের সকলকেই মিটিং থেকে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের কাছে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার বাড়ির সামনে থেকে সিকিউরিটি উঠে গেছে, আপনার ভাইপোর বাড়ির সামনে থেকে সিকিউরিটি উঠে গেছে, লোকে এসে আপনাদের বাড়ির সামনে কথা বলে যাচ্ছে, এমনি এমনি বলে যাচ্ছে। কই অজিত চৌধুরী বাড়ির সামনে তো বলছে না, সিপিএম পার্টি অফিসে বিমানবাবু থাকে সেখানে তো বলছে না, সুজন চক্রবর্তী সেলিমবাবুর বাড়িতে কিন্তু বলছে না, আপনাদের বাড়িতে এসেই বা বলছে কেন? আপনাদের বাড়ির সামনে এসেই বা বলছে কেন? মানুষ অনেক আগে বলতো, অনেক আগে মুখ খুলত, ওই 200-500 পুলিশ দিয়ে ঘেরাটোপ ছিল বলে মানুষ সেখানে পৌঁছতে পারেনি, নিজেদের মনের ক্ষোভের কথা বলতে পারেনি। আজকে তারা সেটা বলছে। সবাই আপনাকে ফোন করছে, আপনার ফোনের কেউ পাচ্ছে না কি না, আপনার ফোনের ইন্টারনেট ব্লক করে দিয়েছে। এটা কি বিদ্যুতের লাইন? এটা কি জলের লাইন যখন তখন বন্ধ করে দেওয়া যায়? আপনি তো বলেছেন আপনি নাকি সরকারি কোনো সুযোগ সুবিধাই নেন না, আপনি 20 বছর ধরে ভাতই খান, ভাত না খেয়ে আপনি বেঁচে আছেন। তাহলে এটা কি ইন্টারনেট সংযোগ কেটে দিল কেন? যদি সেটা আপনার নিজের ব্যক্তিগত পয়সায় চালু থাকতো। আসলে তার মেয়াদ শেষ হয়ে গেছে। দর্শকবৃন্দরা, আপনারা তো ইন্টারনেট ব্যবহার করেন, আমি রাম সাম যদু মধু চাইলেই আপনার ইন্টারনেট কানেকশান বন্ধ করে দিতে পারি। যদি তার মেয়াদ শেষ হয় তাহলে কোম্পানি সেটা বন্ধ করে দেবে। খালি মিথ্যে কথা, খালি মিথ্যে কথা। সত্য কথা কটা বলে সারাদিনে সেটাই তদন্তের বিষয়। তার জন্যই হয়তো সিবিআই লাগাতে হবে যে ইনি কটা সত্যি কথা বলে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, খারগেজি, তারপরে কি কেজরিওয়াল, ওই লালু যাদবের ছেলে ফোন করেছে, করতে পারে, সব হেরোগুলো আপনাকে করতে পারে, সিম্পাথি জানাতে পারে। ওই যেরকম ধরুন যে কোনো লোক যদি মৃত্যুশয্যা থাকে তাহলে দেখবেন না অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে সহানুভূতি জানাতে, দেখে যায়, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে বলে যায়, কিন্তু তারা জানে যে এই ব্যক্তি আর বেশি দিন বাঁচবেন না, তবু তাদের বলতে হয়। আপনার ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা ঠিক সেই, এটা আপনাকে বুঝতে হবে। তারপরে বন্ধুরা শুনুন আর কি বলেছে। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোটবাদী। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলব। আমার মনে হয় এটা আমি একটা রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা সবার কাছে রাখলাম। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ওকে, এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়।
আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি রাজনৈতিকভাবে, যারা দেশের ভালো চায় না, বাংলার ভালো চায় না, বাংলার মানুষের উপর খুব অত্যাচার করছে, বাইরের গুন্ডাদের নিয়ে এসে, লুম্পেনদের নিয়ে এসে, যাদের কোনো সেন্স নেই, ড্রাঙ্ক অবস্থায়। আমার বাড়ির সামনেও সকালবেলা যাতা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে, এমনকি ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খোলো, মেয়েকে বের করে দাও। এমনকি টিচার পড়াতে গেছে, তাকে জিজ্ঞেস করেছে কেন ঢুকছেন, তিনি বলেছেন আরে আমি তো টিচার, শিশুরা পড়াশোনা করবে না। এইসব চলছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু আমরা তো লড়বই, কিন্তু আমি সমস্ত বিজেপি বিরুদ্ধেই রাজনৈতিক দলকে, সমস্ত এনজিওসদের, অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যারা অনেক সামাজিক কাজ করেন, তাদের সবাইকে আবেদন করব, নিউট্রাল অনেক প্ল্যাটফর্ম আছে, তাদেরও আবেদন করব, যার কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নেই তারা কিন্তু। তার মানে আপনি এখন সিপিএমের সাথে জোট করতে চাইছেন, অতিবাম মানে নকশালদের সাথে জোট করতে চাইছেন, সর্বভারতীয় দল মানে মূলত কংগ্রেসের সাথে জোট করতে চাইছেন। কিসের জন্য? না রাজ্যের স্বার্থে। তাহলে দেশের স্বার্থে যখন কংগ্রেস আপনাকে বলেছিল যে আপনি গোয়ায় লড়বেন না, মণিপুরে লড়বেন না, ত্রিপুরায় লড়বেন না, আপনি লড়তে গেছিলেন কেন? কংগ্রেস তো ওখানে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী ছিল, বিজেপি হারতো, আপনি ভোট কাটুয়া হয়ে গিয়ে ওখানে কংগ্রেসকে হারিয়ে দিয়েছেন, কংগ্রেসের হার নিশ্চিত করেছেন। রাজনৈতিক স্বার্থ অবশ্যই আপনার ছিল, হয়তো এই কংগ্রেসকে হারানোর স্বার্থে এতদিন আপনার ভাইপো ধরা পড়েন শত অন্যায় করার সত্ত্বেও। ওই হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোডে যে 36টা প্লট বেআইনিভাবে কিনেছেন সব জানা সত্ত্বেও কোনো তদন্ত হয়নি, হতে পারে। আপনার এই কথাবার্তায় বাম অতিবাম তো ভুলবেই না, কংগ্রেস কিছুটা আপনাকে সহানুভূতি দেখাতে পারে, কিন্তু জেনে রাখুন পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা আপনার সঙ্গে কংগ্রেসের কোনো রকম জোট মেনে নেবে না। কালকে রাত্রি পর্যন্ত আপনার এই বক্তব্য শোনার পর বহু কংগ্রেসি কর্মী নেতা, সিপিএমের নেতা কর্মীদের সাথে আমার কথা হয়েছে আমার এলাকাতে। তারা দরকার পড়লে ঘরে বসে যাবে, ভোট দেবে বিজেপিকে, আবার আপনার সঙ্গে যাবে না। আপনার চুরির দায়ভার তারা নেবে কেন? 26,000 লোকের চাকরি চলে গেছে, সেই দায়ভার তারা নেবে কেন? 32,000 প্রাইমারি টিচারের চাকরি যাবো করছে, তার দায়ভার তারা নেবে কেন? 15 বছর আপনি সরকারে থেকে আপনার লোক, আপনার বাড়ির লোক, কাজের লোক, আপনার ওই চেলা মুন্না ভাইপো কর্মী সব খির খেয়েছে, আর চোরের দায়ভার তারা নেবে আপনার মনে হয়? 2 মাস অপেক্ষা করুন, এখনই সব বেসুরো গাইছে। আপনার একটা এমপি এমএলএ থাকে কি না দেখুন। ওই একটা সর্বভারতীয় নাম দিয়েছে আঞ্চলিক দলে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, সেই দলের একটা সেনাপতি আপনার ভাইপো সেনাহীন সেনাপতি হয়ে দাঁড়িয়ে থাকে, সেনাহীন সেনাপতি। দর্শক বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 মিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর। হিম্মত আছে, হিম্মত আছে এই মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাখছে। এটাকে কি বলে জানেন তো দিদি? এটাকে কি বলে? এটাকে বলে কাঁচের বাড়িতে থেকে অন্যের বাড়িতে ঢিল মারাটা উচিত নয়। ইট মারলে পাটকেল খেতে হয়। আপনার শত্রু হতে পারে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা তখন ছিলেন, এখন মুখ্যমন্ত্রী। তার বাবা মা তুলে কথা বলাটা কোন বাঙালি সংস্কৃতি?
কোন শিক্ষা আপনার ভাইপো পেয়েছে? আজকে বলছেন তার ছোটো ছোটো বাচ্চা আছে, তার বাড়িতে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করছে, করবে না? তার বাড়ির সামনে গিয়ে চোর চোর বলে চেল্লাবে না? আরে আপনারাই তো রাস্তাটা দেখিয়েছেন। বাংলার রাজনীতিটা এটা ছিল না, এই কালচার ছিল না। ৩৫ বছর সিপিএম রাজত্ব করেছে। কংগ্রেসের তাবর তাবর নেতাদের বাড়ির সামনে গিয়ে মা বউ বাচ্চাদের নিয়ে গালাগালি করেনি, বাবাদেরকে নিয়ে গালাগালি করেনি। তা আপনারা শিখিয়েছেন। আপনাদেরকে প্রত্যুত্তর পেতেই হবে বাংলার জনগণকে। আপনাকে আজকে আমি বলে দিচ্ছি, জনগণ আপনারা লিখে রাখুন আমার কথাটা, যে আগামী 2 মাসের মধ্যে তৃণমূল ধূলিসাৎ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কোনো কর্মী থাকবে না। হাঁড়ি থেকে যেরকম একটা চাল টিপলে বোঝা যায় না যে ভাতটা সেদ্ধ হয়েছে কি হয়নি, তেমনই আমি যে অঞ্চলে থাকি সব নেতারা এখন তৃণমূল এমএলএর অফিসে গিয়ে লাইন দিয়েছে। সে ব্যাচেরই পার্টির লোকের ফোনই ধরতে পারছে না, কেউ পাড়ায় ঢুকতে পারছে না, কারো দোকান ভেঙেছে, কেউ মার খাবার ভয়ে যাতে কেউ না মারে সেখান থেকে আত্মরক্ষার নাম গিয়ে বলছে যে এরা আমার মারতে পারে, আপনি একটু বারণ করে দিন। আরে এমন পার্টি এরা করেছে 15 বছরে যে সব পলাতক। অন্যান্য দলের কর্মীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, উৎসব করছে বিজেপি লোকের সাথে। বিজেপি লোকেরা তাদেরকে চা খাওয়াচ্ছে, কারণ বিজেপি জানে যে এদের ভোট বিজেপিকে জিততে সাহায্য করেছে। কংগ্রেস আপনার কথা ভুলবে না, কারণ আপনি যে 40-41% ভোটটা পেয়েছেন না, এটা বিজেপি বিরোধী ভোট। তো এই ভোটটা কংগ্রেসে ব্যাক করবে, ব্যাক করতেই হবে, ব্যাক করবেই, কিছুটা বামফ্রন্টে যাবে। আর এই 41% ভোটের সঙ্গে কংগ্রেসের এই প্রাপ্ত 3% ভোট, এই পোলারাইজেশনের মধ্যেও বামফ্রন্টের 5% ভোট যোগ করলে কিন্তু 49%, 48%-র কাছাকাছি দাঁড়ায়, যা বিজেপিকে চ্যালেঞ্জ জানাবার জন্য যথেষ্ট। আপনার দল মরে গেছে, আপনাকে কংগ্রেসের কী দায়ভারাকে টেনে তোলা? তুললে কংগ্রেস আর পশ্চিমবঙ্গে থাকবে না, তুলবে না বলেই কংগ্রেস একা একা এবারে লড়েছে। সিপিএম অতি বাম এসব যাদের নাম বলছেন, এনজিও ফেনজিও হ্যান ত্যান আগড়া বাগড়া, কেউ থাকবে না। দর্শকবৃন্দরা, আমার এই প্রতিবেদনটা যদি আপনাদের এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখবেন। আমার আর বিশেষ কিছু বলার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।